এত শব্দ, এত চিৎকার, তবু কি নিদারুণ দৈন্য, একই স্লোগানে নানা গন্ধ, তুমি কোথায় ছিলে অনন্য। নমস্কার, আমি সুজয়, আমার সঙ্গে রয়েছেন শতরূপা বোসরায়। আজকের আড্ডার মূল বিষয় আমি বা শতরূপা কেউ নই। আড্ডার উপাদেয় বা আড্ডার নির্যাস একটা জায়গা, যে জায়গাটার নাম দেশ। হ্যাঁ, একটু একটু গন্ডগোল লাগলো না জায়গাটার নাম দেশ বললাম বলে? আসলে দেশটা নিয়ে তো আমাদের যা ওলট পালট চলে, নবারুণ ভট্টাচার্যর বিখ্যাত লাইন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। আসলে কাকে দেশ বলবো সেটাই তো গুলিয়ে গেছে অনেকগুলো বছর ধরে। রাজনৈতিক ডামাডোল নয়, অস্তিত্বের নির্ণায়ক আমার নিজস্ব যে পরিচয়, সেই পরিচয়টা আসলে কি, আমি কোন ভৌগোলিক অবস্থানের মানুষ, সেটা আর গুরুত্বপূর্ণ নয়। আমি কি বিশ্বপথিক, আমার কথা না, রবীন্দ্রনাথের কথা। এই অনেকগুলো বিষয় নিয়ে খুব ভাবনা চিন্তা করে, অনেক গবেষণা করে, অনেকটা মমতা দিয়ে এবং অনেকটা গভীরতা দিয়ে শতরূপা একটা বই লিখেছে। সেই বইটার নাম তুমি বলো। যাদের দেশ বলে কিছু নেই। তোমার দেশ বলে কিছু আছে না বোধহয়, আমি না। বোধহয় এখনো সেই একটা সামাজিক আর একটা পলিটিক্যাল লিম্বোর মধ্যে বাস করছি। সত্যি বোধহয় কিছু নেই। এই যে সামাজিক আর পলিটিক্যাল লিম্বো, এটাকে তো নোম্যান্স ল্যান্ড বলে। কি কাণ্ড বলুন তো! সেই ঋত্বিক ঘটকের ছবির কাঁটাতার আর বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবির নাম কাঁটাতার, কিংবা বিমল রয়ের দো বিঘা জমিন, এই সব জায়গায়, এই সব ক্ষেত্রে কোথাও না কোথাও একটা বেড়ার কথা আসছে। আর আমরা চেষ্টা করছি সেই বর্ডারের বেড়াগুলোকে টপকে টপকে একটু 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 করে আমাদের নিজেদের কাছে পৌঁছানো, অর্থাৎ আমাদের যে পরিচয়ের অন্বেষণ, তার কাছে পৌঁছানো। এই বইটি, যাদের দেশ বলে কিছু নেই, তুমি তো বেশ কয়েক বছর দেশ মানে ভারতবর্ষে তুমি আর থাকো না। ব্যাপার বলতে যাচ্ছিলাম দেশ ছাড়া, মানে এখনো আমরা নিজেদের ভারতীয়ই শুধু বলতে চাই, কারণ তাতে আমাদের অহংকার, সেটা আমাদের একমাত্র পরিচয় যে আমরা ভারতীয়। কিন্তু আমরা কি সত্যি আর ভারতীয় রয়েছি? মানে সেটা কি একটা ভীষণ প্যাশনেট দেশপ্রেমের একটা ডেফিনেশন বা সংজ্ঞা হয়ে রয়ে গেছে? এই এত 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 কিছু মাথায় ঘুরছিল তোমার বইটা পড়তে পড়তে, কিন্তু প্রথমেই যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে বইটার কথা তোমার মাথায় কি করে এলো? বইটার কথা মাথায় এলো অ্যাকচুয়ালি, আমি তো ওখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সে ইংরেজি পড়িয়েছি। ওখানে মানে কোথায়? নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসে। তুমি নেদারল্যান্ডসে থাকো? হ্যাঁ, নেদারল্যান্ডসে থাকি গত প্রায় 17-18 বছর হলো। হুম। সেখানে পড়াতে পড়াতে আমাদের একটা ভলান্টারি কাজ করতে হলো যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হলো। আচ্ছা, চিয়ার্স। চিয়ার্স। নাইস। হ্যাঁ। হুম। ইউক্রেনের যুদ্ধের সময় যখন প্রচুর প্রচুর রেফিউজি আসছে, তখন ইন্টিগ্রেশনের জন্য নেদারল্যান্ডসে প্রায় তখন 99,000 ইউক্রেন রেফিউজি এসে পৌঁছেছিল। আচ্ছা। তো তাদেরকে সোশ্যালি ইন্টিগ্রেট করার জন্য ডাচ ভাষা এবং ইংরেজি ভাষা দুটোই শেখাতে হয়েছিল। যেহেতু আমরা ডিফেন্সের ফ্যাকাল্টি নই, বাট ইংলিশ ডিপার্টমেন্টের মানুষজন, আমাদেরকে বলা হলো যে ওদেরকে ইংরেজি শেখাতে হবে, ভাষা শিক্ষা। ভাষা শিক্ষা। কারণ সেটাই হচ্ছে একটা দেশকে জানার প্রথম পদক্ষেপ। তো সেটা শেখাতে গিয়ে, এবং অফকোর্স নেদারল্যান্ডসে ভাষা শেখাতে গিয়ে যেটা হলো যে ডাচ যেরকম শিখতে হবে, ইংরেজিও শিখতে হবে। বিকজ এই যে তুমি বললে যে এখন বাউন্ডারি বলে তো আর কিছু নেই, তো এখন তো সবকিছুই একটা গ্লোবালাইজড একটা ওয়ার্ল্ড অর্ডার, তো সেখানে ইংরেজিটা ইটস এ মাস্ট, শিখতেই হবে। যখন কাজ করলাম তাদের সঙ্গে, কিছু কিছু ক্ষেত্রে আমি কিয়েভে অনলাইন ক্লাস করছি, আমি দেখছি পিছনে ব্লাস্ট হচ্ছে, তারা সামনে বসে আছে, তারা জানে না যে পরের দিন তারা জীবিত থাকবে কিনা, যাবে তখন তারা অ্যাকচুয়ালি তারা থাকবে কিনা। আর হ্যাঁ, কিছু কিছু তারা ছেলে মেয়েকে ছেড়ে অনলাইন ক্লাস হচ্ছে আর পিছনে ব্লাস্ট হচ্ছে। তারপরে যখন ওদের সাথে কথা বললাম, তখন মনে হলো যে ইউক্রেনিয়ানদের যেভাবে নেদারল্যান্ডসে রাখা হচ্ছিল বা যে ধরনের পরিষেবা দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু নন ইউরোপিয়ান রেফিউজিদের করা হয়নি।
কেন করা হয়নি সেটা একটা বড় পলিটিক্যাল কোয়েশ্চেন। সেই দিকে তুমি বুঝতেই পারছো সেটা প্রচ্ছন্ন থাক, আমার মনে হয় সেদিকে যাওয়াটা খুব না ঠিক আছে, difficult, হ্যাঁ হ্যাঁ কারণ অনেকগুলো ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো আমি কয়েকটা বইতে লিখেওছি, হ্যাঁ তার মধ্যে একটা মেজর ফ্যাক্টর হচ্ছে যে আফ্রিকা থেকে যে সমস্ত সোমালিয়ান কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ, সোমালিয়া ধরো, সিরিয়া বলো, টার্কি বলো, সেখান থেকে যারা এসেছে তাদের থেকে অনেক রকম ক্রাইম তৈরি হয়েছে পৃথিবীতে, স্পেশালি ইন ইউরোপিয়ান ইউনিয়ন। রাইট তো ওদেরকে খুব একটা এবং একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইসলামোফোবিয়া, একটা খুব সাটল ইসলামোফোবিয়া আছে কোথাও একটা। এবং সেটা আমার মনে হয় যে এই ইউক্রেনিয়ানরা যখন এলো না, তারপরে সেটা আরো বেশি মানে ওপেন হয়ে গেল আর কি, কারণ দ্য ইউক্রেনিয়ানস ওয়ার ট্রিটেড ভেরি ওয়েল। হ্যাঁ, তাদের সঙ্গে সঙ্গে বাড়ি দেওয়া হলো, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো, এভরিথিং ওয়াজ ফ্রি, ইভেন পাবলিক ট্রান্সপোর্ট ফর দেম ওয়ার ফ্রি। ওকে কিন্তু অন্যদেরকে দেওয়া হলো না। তো এইটা একটা খুব ইন্ট্রিগিং প্রশ্ন ছিল আমার কাছে, সেটার জন্য আই ওয়েন্ট টু মাই ডিপার্টমেন্ট এন্ড বললাম যে এটা কি, এটা কেন। তো তখন ওরা বললো যে ইটস আ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, তুমি কি এটা নিয়ে একটু কাজ করতে চাও, করো না, বিকজ এটা তো এখন, বিকজ নেদারল্যান্ডসে ফার রাইট পলিটিক্যাল যে দল ছিল, যেটা তৈরি হলো কোয়ালিশন, সেটা কিছুদিন আগে ভেঙে গেল। আচ্ছা বিকজ ওরা ফার রাইট দল অ্যাকচুয়ালি তৈরি করতে পারলো না, অ্যান্ড দে ওয়ার টকিং এগেনস্ট রেফিউজি, এগেনস্ট অ্যাসাইলাম সিকার্স, সেটা অ্যাকচুয়ালি দাঁড়ালো না। সো ওই পলিটিক্যাল রাজনৈতিক যে অবস্থান সেই সময়, তখন এই রেফিউজি ক্রাইসিস ইজ আ বিগ থিং। ওরা বললো তুমি এটা নিয়ে পড়াশোনা করো। ইট স্টার্টেড ইন 2023 অ্যাকচুয়ালি। আচ্ছা 2 বছর আমি একটা বিশাল বড় রিসার্চ করলাম, প্রচুর পড়াশোনা করলাম, অ্যান্ড দেন এই বইটা শুরু করলাম এবং লিখলাম প্রথমে ইংরেজিতে। আচ্ছা হ্যাঁ, ইংরেজিতে লেখার পরে আমার মনে হলো, এবং তারপরে যেটা হলো যে এই যে লোকগুলোর সঙ্গে আমি কথা বললাম, মানে where do we belong, where do we belong, হ্যাঁ you know, and সেখান থেকে যেটা হলো যে আমার মনে হলো যে না, আমি যদি এই বইটা ইংরেজিতে লিখি, তাহলে আমি তো দেশের কথা বলছি, এই দেশগুলো যাদের সত্যি দেশ বলে কিছু নেই, কিন্তু আমার তো একটা দেশ আছে, মানে আমি অন্তত মনে করি যে আমার একটা আইডেন্টিটি, আমার দেশ হচ্ছে আমার আইডেন্টিটি। এই যে আমি বাংলায় কথা বলছি, এই যে আজকে আমি তোমার সঙ্গে এখানে বসে এরকম একটা এনভায়রনমেন্টে কথা বলছি, এটাই আমার পরিচয়, এটাই আমার রুটস। তো এটাই আমার কাছে দেশ। হ্যাঁ মানে আমি কিছুদিন আগে ইংল্যান্ড গিয়েছিলাম, শুধু তাই নয়, আমি যখনই বাইরে যাই মানে আমি মাঝে মাঝে একটা কথা, এটা খুব মানে এটা খুব কথার কথা আর কি, যে আচ্ছা তুই দেশ থেকে কবে আসছিস, আমরা ওই দিন দেশে যাব। এক্স্যাক্টলি, শহরের কথা কেউ বলছে না, দেশের কথা বলছে। একদমই তাই। এটা কি প্রবাসে থাকতে থাকতে হয়? ভীষণ ভীষণ, এটা যে দেশটা যে কবে নিজের দেশ হয়ে যায়, সেটা বোঝা দেশ ছাড়ার পরেই বোঝা যায় যে ওটা আমার দেশ। আমি যতদিন কলকাতায় ছিলাম ততদিন কিন্তু কলকাতাকে আমার দেশ মনে হয়নি, ভারতবর্ষকে আমার দেশ মনে হয়নি। আমি ভারতবাসী হিসাবে বা কলকাতাবাসী হিসাবে আমি কখনো সেরকম ভাবে একটা খুব মানে গর্ববোধ করিনি বা কিছু করিনি। কিন্তু যে মুহূর্তে আমি পাড়ি দিলাম ওই দেশে, তখন খুব ভালো মনে হতো, বিকজ তখন মনে হতো আমি তো গ্লোবালাইজড সিটিজেন। কিন্তু সেটা যে কতটা তুচ্ছ এবং কতটা মানে একটা ক্লিশে, সেটা বুঝতে পারলাম এই মানুষগুলোর সঙ্গে দেখা হওয়ার পরে। তখন বুঝলাম যে এই বিলঙ্গিংটা কতটা দরকার, এবং সেটাই বোধহয় আমাকে বোঝায় যে আমি কতটা কলকাতাবাসী বা আমি কতটা ভারতবাসী। একজন ফিল্ম মেকার অপর্ণা সেন এবং একজন আর্টিস্ট অপর্ণা সেন যখন সাক্ষাৎকার দেন বা কথা বলেন, তিনি প্রায় বলেন যে আমি শুধুমাত্র ভারতবর্ষের প্রতিনিধিত্ব করি না, আমি ভারতবাসী বটে, কিন্তু আমি আসলে একজন বিশ্ববাসী, আই এম আ গ্লোবাল সিটিজেন। ডু ইউ রিয়েলি থিঙ্ক এই গ্লোবাল সিটিজেনশিপ যে শব্দ দুটো, এই শব্দ বন্ধটি, এটি কি আসলে শুধুমাত্র একটা আবেগ, না আমরা সেদিকে এগোচ্ছি নাকি পিছোচ্ছি? আমরা পেছোচ্ছি। So there is regression. ডেফিনেটলি আমরা এখনো অবধি নিজেদেরকে গ্লোবাল সিটিজেন হিসেবে এস্টাবলিশ করতে পারিনি। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে? ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করছে সেটা হচ্ছে যে লেবার মাইগ্রেন্ট নিয়ে আসছে। ইটস অনলি ফর সেক অফ ওয়ার্ক, নাথিং এলস। ইউরোপিয়ান ইউনিয়ন কোনোদিন তাদের কালচারাল যে পেরিফেরিটা আছে তার মধ্যে গ্লোবাল সিটিজেনকে আনবে না। So are you saying they are not embracing diversity? No, never. Which is dangerous. Multiculturalism ইউরোপ ভেঙে যাচ্ছে কেন? বিকজ অফ ইটস মাল্টিকালচারালিজম, যেটা এখন ভেঙে যাচ্ছে। ইউরোপ আজকে ভাঙতে বসেছে, তার একটাই মাত্র কারণ হচ্ছে যে আজকে হাঙ্গেরিতে একরকম রাজনৈতিক মতবাদ,
আজকে নেদারল্যান্ডসে একরকম রাজনৈতিক মতবাদ, আজকে জার্মানিতে যাও সেখানে আরেক রকম, ফ্রান্সে আরেক রকম। আর এই যে ভারতবর্ষের মতোই তো ইউরোপটা, তুমি যদি ভারতবর্ষে যে এত এত কালচার, ইউরোপটা কিন্তু সেরকমই মিনি ভারতবর্ষ বিভিন্ন বিভিন্ন দেশের দেশের মিলন হ্যাঁ, ক্ষেত্র, হ্যাঁ। কিন্তু সেই অ্যাকসেপ্টেন্সটা নেই ইউরোপে। আজকে ডাচ কিসের অ্যাকসেপ্টেন্স নেই? মাল্টিকালচারালিজমের অ্যাকসেপ্টেন্স নেই, কিন্তু সে অ্যাকসেপ্টেন্সটাও নেই, আবার একটা হোমোজেনাইটিও নেই। তাহলে কি আছে সতর্কতা? খুব ডিফিকাল্ট এই প্রশ্নের উত্তরটা, ভেরি 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 ডিফিকাল্ট, বিকজ এখন যেটা হচ্ছে না, ইটস অল অ্যাবাউট লেবার মাইগ্রেন্ট অ্যান্ড ইটস অল অ্যাবাউট দিস পিপল গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু দ্য আদার ইন সার্চ অফ আ বেটার লাইফ, and they do not really have that value system anymore. মানে জীবন নয়, জীবিকার অন্বেষণটাই মূল। একেবারে তাই। কিন্তু তুমিও তো জীবিকার অন্বেষণে গেছো। আমিও তাই গেছি, কিন্তু আমি সবসময় ভাবতাম যে হয়তো জীবিকার অন্বেষণে একটা অন্য জায়গায় গিয়ে আমার একটা বেটার লাইফ হবে, কিন্তু তা কিন্তু হয় না, কোনোদিন হয় না, বিকজ আমি তো ওই রেফিউজি গুলোর মতো নই। হ্যাঁ, আমার একটা সাংঘাতিক স্টেবল একটা একটা আইডেন্টিটি আছে, আমার একটা স্টেবল জব আছে, আমার বাড়ি আছে, আমার সংসার আছে, সবকিছু আছে। আমি কিন্তু ওদের মতো ডিসপ্লেসড নই। হ্যাঁ, যদিও আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছি, মাইগ্রেশন আমারও জীবনে হয়েছে, কিন্তু আমি কিন্তু ডিসপ্লেসড নই। হ্যাঁ, ডিসপ্লেসমেন্টটা কিন্তু একটা এপিডেমিকের মতো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। I didn't want to interject, but I just wanted to add যে এটা কোভিড এর থেকেও মারাত্মক, ভীষণভাবে। It's even more dangerous than bubonic plague. একদম। ডিসপ্লেসমেন্টের দুটো দিক নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে তোমার বইতে ডিসপ্লেসমেন্ট কিভাবে এসছে এবং তুমি কিভাবে আজকের পৃথিবীকে ডিসপ্লেসড দেখো। আমার বইতে ডিসপ্লেসমেন্টে এসছে এই মানুষগুলোর কথা যখন আমি লিখেছি, তখন যখন প্রথম আরব স্প্রিং শুরু হয়, সেই সময় তখন টার্কি থেকে শয়ে শয়ে, আমার এক্ষুনি নাম্বারটা মনে নেই, বাট সাম মিলিয়ন্স অফ রেফিউজিজ দে কেম টু ইউরোপ। হ্যাঁ, সেখান থেকে অ্যাকচুয়ালি ইউরোপের ডিসপ্লেসমেন্ট শুরু হলো। তারপরে আস্তে 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 এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপ আর চাইছে না, ইউরোপ চাইছে লেবার মাইগ্রেন্ট আসুক, তাতে আমাদের উপকার হবে, কিন্তু আমরা লোককে চাই না। মানে আমাদের অর্থনীতির শক্তি বাড়বে, অর্থনীতির শক্তি বাড়ুক, যার জন্য এখন কথা হচ্ছে যে তাহলে লোকগুলোর কি হবে। এখন ওখানকার যে কোয়া, মানে সেন্টার ফর অ্যাসাইলাম সিকার্স, যেটা, সেখানে কথা চলছে যে ধরো কান্ট্রিজ লাইক সিরিয়া, কান্ট্রিজ লাইক নামিবিয়া, ইথিওপিয়া, ওরা লোক পাঠাবে, ভলান্টিয়ার্স পাঠাবে ওই সমস্ত দেশগুলোতে যেখান থেকে প্রবাবলি অনেক বেশি রেফিউজি আসতে পারে টু সিক রেফিউজ, তাদেরকে ওখানে গিয়ে টু গিভ আ বেটার লাইফ টু দেম। এইটা একটা ভেরি ইন্টারেস্টিং থিং এখন ইউরোপে দেখা যাচ্ছে, যে ইউরোপ এখন ইজ রিয়েলি নট, অ্যাঞ্জেলা মার্কেল একবার বলেছিল ইউরোপ ইজ লাইক আ ফোর্ট্রেস, যেখানে সমস্ত রেফিউজিরা আসতে পারে অ্যান্ড ইট উইল সেফগার্ড। বাট এখন সেই ফোর্ট্রেসের অনেকগুলো ছিদ্র দেখা গেছে। মার্কেল আর নেই, মার্কেলের যুগও নেই, অফকোর্স নেই। হ্যাঁ, তো অনেকগুলো ছিদ্র দেখা গেছে। এখন ফোর্ট্রেসটা কিরকম দাঁড়িয়েছে জানো তো? এখন ইটস লাইক আ বাউন্ডারি ওয়াল, যেটার ভেতরে অনেক কিছু আছে, বাইরে থেকে আর কেউ ঢুকতে পারবে না। রবীন্দ্রনাথের অচলায়তন নাটকটার কথা ভীষণভাবে মনে পড়ছে, যে আমরা একটা কাসল অফ ইন্ডোলেন্স গড়ে তুলেছি, এবং সেটা একটু একটু করে তার ভিত আরো শক্ত হচ্ছে, নড়ছে না ভিত। রাজা আরো জালের অন্ধকারে লুকিয়ে পড়ছেন, তাই শয়ে শয়ে নন্দিনীদের প্রয়োজন। তাই বোধহয় রক্তকরবী নাটকটা এখন আরো বেশি প্রাসঙ্গিক, ভীষণভাবে। কারণ রক্তকরবী নাটকে ওই যক্ষপুরীর খোদাইকরদের মধ্যে দিয়ে যে লেবার মাইগ্রেশনের ইতিহাসটা উঠে আসে, সেই ইতিহাসটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমার এই মুহূর্তে আরো একটা কথা মনে হচ্ছে, যে এই যে সারা বিশ্ব জুড়ে ডিসপ্লেসমেন্ট, তার মধ্যে লোকের অস্তিত্ব বা নিজের পরিচয়, আত্মপরিচয়, আইডেন্টিটির যে অন্বেষণ, এটাও তো তোমার বইতে আছে। সেটা সম্পর্কে আমি একটু জানতে চাই, মানে এটাকে তুমি কিভাবে দেখছো এবং তোমার বইতে এটা কিভাবে কথিত হচ্ছে
এবং তুমি কিভাবে ভাবছো এবং তোমার ভাবনাটা তোমার নিজস্ব যে আত্মপরিচয় সেটাকে ভেদ করে একটা বিরাট আত্মপরিচয়, একটা বৃহত্তর আত্মপরিচয়, একটা বৃহত্তর আইডেন্টিটির যে সৃষ্টি এবং ডায়াসপোরিক আইডেন্টিটি, একটা সমষ্টির আইডেন্টিটি, গোষ্ঠী নয়, কমিউনিটি নয়, ডায়াসপোরিক যে আইডেন্টিটি, এই যাত্রাপথটা নিয়ে যদি একটু বলো। এখানে দুটো গল্প বলবো আমি। প্লিজ বলো। আমি যখন ইন্টারভিউ করতে শুরু করলাম তখন একজনের সঙ্গে আমার আলাপ হলো, ছেলেটির নাম আমজাদ। ছেলেটি এসেছে টিউনিসিয়া থেকে। টিউনিসিয়া থেকে, আচ্ছা। টিউনিসিয়া থেকে আসার পরে ও বেসিক্যালি এখানে রেফিউজি চায় ইন 2017। তো যেরকম ভাবে আসে গ্রিস থেকে, সেগুলো তো জানোই, নর্মাল রুট সমস্ত। আসার পরে ও এখানে আমাদের নেদারল্যান্ডসে তারপেল বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে সমস্ত রেফিউজি যারা নেদারল্যান্ডসে প্রথম আসে, আচ্ছা, তাদেরকে ওখানে এনে প্রথমে রাখা হয়। আচ্ছা। তারপরে সেখান থেকে তাদেরকে মোটামুটি একটা ডিসক্রিমিনেশন বলবো না, মানে একটা ডিস্ট্রিবিউশন করা হয়, নট ডিসক্রিমিনেশন, দ্যাটস রং ওয়ার্ড, ডিস্ট্রিবিউট করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্টে বলে ওরা, দ্যাট ইজ মিউনিসিপ্যালিটি, ডিফারেন্ট শহরে। তো ওকে ডেনহাগে আচ্ছা সরানো হলো। আচ্ছা, আমজাদকে আচ্ছা ডেনহাগে প্রথমে সরানো হয়েছিল। বয়স আনুমানিক 27-28। আচ্ছা। ওর ওয়ারেতে ওর বাবা মা দুজনেই মারা গেছে, যুদ্ধে মানে বাবা মা দুজনেই মারা গেছে। একটি বোন, আচ্ছা, সে টিউনিসিয়াতে একটা রেফিউজি ক্যাম্পে ছিল। আচ্ছা। কিন্তু আমজাদের কাছে সেই পয়সাটা ছিল না যে ও এবং ওর বোন দুজনেই আসবে। তো সেই জন্য আমজাদ একা আসে এবং এসে তারপরে ডিসাইড করে যে আমি একটা ভবিষ্যৎ গড়ি, তারপরে আমার বোনকে নিয়ে আসবো। তারপরে যখন তারাপেল থেকে ডেনহাগ যায়, সেটার টাইম ফ্রেমটা ছিল অ্যারাউন্ড 6 to 7 months। সেই সময় কোভিড শুরু হয়। হ্যাঁ, আস্তে আস্তে 2018 শেষের দিক থেকে 2019 সেই সময় কোভিড শুরু হয়। ও স্টাক হয়ে যায় তারাপেলে। তখন ওকে ভলান্টারি কাজের জন্য যত সুপারমার্কেট ছিল সেখানে ট্রলিগুলো স্যানিটাইজ করার কাজ দেওয়া হয়েছিল। and those work were given to the refugees. ওকে, এবার তুমি বুঝতে পারছো রেফিউজিরা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট পায় না যতক্ষণ না পর্যন্ত তাদের একটা প্রপার কাগজ হচ্ছে। কিন্তু করোনার সময় তাদেরকে বিনা কোনো ওয়ার্ক পারমিটে যে কোনো ওই আমাদের আলবার্টাইন ওখানকার সবথেকে বড় সুপারমার্কেট, সেখানেতে যত ট্রলিজ ছিল সেগুলোকে স্যানিটাইজ করার জন্য ওই রেফিউজ তারাপেল থেকে লোক নিয়ে এসে সেগুলো সমস্ত করানো হতো। সেখানে থাকতে 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 বুঝতেই পারছো একটা ওই রকম একটা জার্নি। তারপরে ওখানে এসে একটা ওরকম কমপ্লিট একটা এলিয়েন লোকজন, তারাপেলের এক একটা ঘরে 4 জন করে, 4 জন কি 5 জন থাকে একটা ঘরে। সেখানে একটা মাত্র টয়লেট, একটা মাত্র কিচেন, মাইক্রোওয়েভের বক্সে করে খাবার দেওয়া হয় ওদেরকে। সেটা শুধু মাইক্রোওয়েভে গরম করা যায় আর খাওয়া যায়। আচ্ছা, তুমি রান্না করতে পারবে না, আগুন জ্বালাতে পারবে না, বিকজ অফ থ্রেট, বিকজ ওরা তো মানুষের রোগী, ধরে নেওয়া হয় আর কি। সেরকম সবাই নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়ে যায়। তারপরে সেই মোমেন্টে তখন আমজাদ বলছে যে আমার যখন কাঁদতে ইচ্ছা করতো, আমি যখন ফ্যামিলিকে মিস করতাম, আমি দূরে একটা সবুজ মাঠে চলে যেতাম, গিয়ে সেখানে শুধু আকাশের দিকে তাকিয়ে কাঁদতাম। কারণ আর তো কেউ নেই ওর গল্প শোনার, কারণ ওখানে ভাষা কেউ বোঝে না ওর, ওখানে কোনো লোক কেউ চেনে না, সবাই উদ্ভ্রান্তের মতো সেখানে, তাদের কোনো ঠিকানা নেই, কোনো পরিচয় নেই, তারা যে কোথায় আছে, কেউ কি করছে কিচ্ছু জানে না। তারা কিন্তু এসছে একটা বেটার লাইফের জন্য, বাট ওয়্যার ইজ দ্য বেটার লাইফ? এটা কি বেটার লাইফ? এই লাইফটার জন্যই কি তারা এসেছিল? এই প্রশ্ন সবসময় থাকে। মানে এই যে একটা মর্মন্তুদ কাহিনী, আমি শুধু ভাবছি একটা অন্য কথা, একটা অন্য সমস্যার কথা আমার মাথায় এলো। এই যে ইমিগ্রেন্টস, এই ডিসপ্লেসমেন্টের কথা, এই আমজাদদের কথা, এমন তো আরো অনেক আমজাদ আছে। তুমি দুটো ঘটনার কথা বলবে বলছিলে, আরেকটা ঘটনার কথা শুনবো আমরা। শুধু একটা জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে যাবো, তাই জিজ্ঞেস করে নিচ্ছি, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের তো সাংঘাতিক বিপর্যয় ভীষণ ভাবে, যার জন্য ওখানে মানসিক স্বাস্থ্যটাকে দেখার জন্য প্রত্যেকটা রেফিউজি সেন্টারে একটা করে জায়গা পরিষেবা থাকে।
আচ্ছা সেখানে শুধু মেন্টাল হেলথ so do you have counselors there দেয়ার কাউন্সিলার্স, ওটাকে বলে নেদারল্যান্ডসের ভাষায়, ডাচ ভাষায় বলে জিজিডি। সেটা হচ্ছে জিজিডিটা হচ্ছে ওদের সেন্ট্রাল একটা হেলথ কেয়ার ইউনিট। সেখান থেকে মেন্টাল হেলথটা দেখার জন্য ওদের কাউন্সিলার্স থাকে। এবং সব থেকে যেটা বড় কথা, সেই কাউন্সিলার্সরা কি করে, আই স্পোকেন টু ফিউ কাউন্সিলার্স লাইক দ্যাট, তারা কি করে জানো, তারা তাদেরকে হাতের কাজ শেখায়, টু কিপ দেম অ্যাক্টিভ। আমার একটা পত্রিকা আছে ওখানে, সেই পত্রিকাতে লেখা পাঠায় রেফিউজি, কি ভাষায়? ইংরেজিতেই, আচ্ছা ইন্টারন্যাশনাল এক্সপার্ট ম্যাগাজিন সেটা। বাহ তো সেখানে রেফিউজিরা দুজন তিনজন যারা লিখতে পারে, তাদের লেখা আমার পত্রিকাতে অনলাইন বা কখনো প্রিন্টে যখন হয় তখন ছাপা হয়। তো ওদেরকে এইভাবে ওদের যেটা ক্রিয়েটিভিটি সেইগুলোকে টার্ন আউট করার চেষ্টা করে ওরা, যাতে ওরা একটা সুস্থ পরিবেশ, ওরা মোবাইল ফোনস ইউজ করে, মোবাইল ফোন ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে, এভরিথিং। এটা কিন্তু প্রিজন নয়, তারাপীল ইজ নট এ প্রিজন, Right. বাট ইটস জাস্ট আ হোম টু কিপ দেম সেফ। দ্যাটস রাইট। হ্যাঁ, কিন্তু সেই সেফ ব্যাপারটা ইজ ভেরি আপেক্ষিক। হ্যাঁ তার কারণ তাই তো। হচ্ছে যে একটা সাংঘাতিক কি থেকে নিরাপত্তা দিচ্ছ তোমরা? সেটাই, হ্যাঁ, মানে সেটাই সো রিলেটিভ হ্যাঁ। যে ওইটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি অমর্ত্য সেনের একটা বই পড়েছিলাম, আচ্ছা। তাতে লেখা ছিল একটা জায়গায় যে ফ্রিডম ইজ দ্য এবিলিটি টু চুজ। আচ্ছা If you cannot choose and if you do not get what you have chosen, then you're not free. আমার সেই জায়গাটা এতটা বেশি মনের মধ্যে গেঁথে গেছে, আমরা কেউ কিন্তু সেই অর্থে ফ্রি নই। ইন্ডিপেন্ডেন্ট হয়তো, কিন্তু ফ্রি কিন্তু নই, না বিকজ আমরা যেটা চুজ করি সেটা কিন্তু আমরা কখনো পাই না সবসময়। না না whatever you Very choose rare. very rare Very very rare. yeah We have to be absolutely very very like sort of lucky, rather fortunate to get what we have chosen. So এই মানুষগুলো, they've chosen for a better life, but it's a big question whether they've actually got it or not. And that's where the storylines turns out to be যাদের দেশ বলে কিছু নেই, কারণ সত্যি তাদের দেশ বলে কিছু নেই। তারা কোনোদিন আর নিজেদের দেশে ফিরতে পারবে না। তার একটাই মাত্র কারণ হচ্ছে তাদের মোস্ট প্রবাবলি কিছু কিছু ক্ষেত্রে যাদের ডাচ পাসপোর্ট হয়ে গেছে, they can go back, কিন্তু তাদেরকে কিন্তু 6 মান্থসের মধ্যে ফেরত আসতে হয়। আচ্ছা তারা নিজেদের দেশে আর কোনোদিন থাকতে পারবে না। আর যাদের ইলিগাল, যারা ইলিগালি আছে, যাদের কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই, কিচ্ছু নেই, তারা কিন্তু কোনোদিন তাদের নিজেদের দেশে আর ফিরতে পারবে না। তার কারণ হচ্ছে ইমিগ্রেশনে আটকে যাবে তারা। of course আমি একটা কুর্দিস্তানের লোককে জানি, আচ্ছা। সেই লোকটা এখনো অব্দি রাস্তাতেই থাকে। ইন্ডিয়ান স্টোর, ওখানে তো ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টোরে ইদা পাকিস্তানি না হলে বাংলাদেশি, তো একটা ইন্ডিয়ান স্টোরে কাজ করে, ওখানেই ওকে খেতে টেতে দেয়। তারপরে ওখানেই ওই মাল তোলে, চালের বস্তা, ডালের বস্তা করে সামনেই ঘুমোয়। ঘুমানোর পরে সকালবেলা দোকানটা ও খোলে, খুলে সবের কাজকর্ম করে টোরে দোকানের সামনেই ঘুমিয়ে পড়ে। ওকে একটা কম্বল দেওয়া হয়েছে, সেই কম্বল চাপা দিয়ে ওখানেই ঘুমায়। একদিনকে হঠাৎ আমি গেছি সেই ইন্ডিয়ান স্টোরটাতে, গিয়ে আমি ওকে আর দেখতে পাচ্ছি না। তা আমি মালিককে জিজ্ঞেস করলাম কোথায় গেল সেই লোকটা, তখন যে ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। আমি বললাম সে কি, কিছু ক্রিমিনাল নাকি, পুলিশ কেন ধরেছে? বলছে ওর তো কাগজ নেই। ও তো তুমি জানো না ও কোথা থেকে কোথায় এসেছে, হয়তো অন্য কোনো শহর থেকে আমাদের এই শহরে এসছে। আমি আলমের বলে একটা শহরে থাকি, সেই শহরে এসছে। এবার সেখান থেকে পুলিশ ধরেছে, ওকে 3-4 দিন হয়তো ডিটেনশনে রাখবে, তারপর আবার ছেড়ে দেবে। ও তারপর এখন অন্য আরেকটা শহরে চলে যাবে। my god this is তো এত ফ্যাসিনেটিং এদের গল্পগুলো। এবং এইগুলো জানার পর থেকে না, আমি ভাবতাম যখন আমি কলকাতা ছেড়েছিলাম, আমার মনে হয়েছিল আমি ভীষণ নস্টালজিক। আমার সেই পুরনো শহর, আমার শালিক পাখি, আমার বর্ষার বৃষ্টি, আমার রবীন্দ্রনাথ, সবকিছুই মনে হয়েছিল যে আমি ছেড়ে চলে আসছি, আহা। কিন্তু না, অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো নস্টালজিয়াই নয়, এটা একটা ভীষণ বড় ক্লিশে। যখন আমি দেশে ফিরতে কোনোদিন পারবো না, তখন আমি বুঝবো যে অ্যাকচুয়ালি কিন্তু আই বিলং নোওয়্যার। এবং আমি দেখেছি এই লোকগুলোকে টু সাফার লাইক দ্যাট, টু বি নট এবল টু গো ব্যাক টু দেয়ার ওন কান্ট্রিজ অ্যান্ড স্টে দেয়ার ফর গড নোজ হাউ মেনি ইয়ার্স আনটিল দে আর অ্যালাইভ। মাই গুডনেস শতরূপা, মানে এই বইটা হয়তো সেই সব মানুষগুলোর ইতিহাস নয়, কিন্তু না। এই বইটা লিখতে গিয়ে তোমার অনেক রক্তক্ষরণ হয়েছে। হ্যাঁ, এবং আমি আই থিঙ্ক এটা খুব বড় কথা যে আই হ্যাভ বিকাম এ বেটার ভার্সন অফ মাইসেলফ। আই কান্ট সে দ্যাট, বাট আমার মনে হয় একটুখানি হলেও কোথাও একটা মানবিকতার উত্তরণ হয়েছে। বিকজ আমার মনে হয়েছে এই গ্লোবাল রেফিউজিদের, এই গ্লোবাল ডিসপ্লেসড পিপল যারা, তাদেরকে একটু মানবিকতার চোখ দিয়ে দেখা দরকার।
because they're just not numbers. They are not just numbers. মানে শুধুমাত্র পরিসংখ্যান নয় বা একটা ব্যাচ নাম্বার 27 তারা নয়, ঠিক কথা। ভীষণভাবে শিন্ডলার্স লিস্ট ছবিটার কথা মনে হচ্ছিল, স্টিফেন স্পিলবার্গের শিন্ডলার্স লিস্ট ছবিটা, তারপর ঋতিক ঘটকের কোমল গান্ধার ছবিটার কথা মনে হচ্ছিল। একদম শেষের দিকে চলে আসি। আচ্ছা, বইটার কয়েকটা গুরুত্বপূর্ণ একটু তথ্য জানিয়ে দেওয়া দরকার। বইটা কবে থেকে আমরা বাজারে পাবো, মানে কবে থেকে বইটা পাওয়া যাবে? ওটা 8 অগস্ট রিলিজ হচ্ছে। আচ্ছা। জহর সরকার হ্যাজ বিন ভেরি কাইন্ড এনাফ, উনি আমার ফরওয়ার্ডটা লিখে দিয়েছেন। আই এম এভার গ্রেটফুল টু হিম ফর দ্যাট। লাভলি। তো অক্সফোর্ড বুক স্টোরে 8 অফ অগস্ট। বাংলায় লিখলে কেন? এটা না খুব সুন্দর একটা প্রশ্ন করলে। এই এবং আমি অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি এটা বলার জন্য। সেটা হচ্ছে যে যতক্ষণ না বাংলায় লিখছিলাম না, ততক্ষণ মনে হচ্ছিল যে মিসিং আউট অন সামথিং। বিকজ আমার পরিচয় তো আমার ভাষা। ওই যে বললাম, ওদেরকে সোশ্যালি ইন্টিগ্রেট করছি কিভাবে? ভাষা দিয়ে। আমার এক বন্ধু দম্পতি কার্ডিফে একটা ইন্দো ওয়েলশ অর্গানাইজেশন চালায়, কিরণ সিমরু বলে। সিমরু ইজ দেয়ার ওয়েলশ ওয়ার্ড। আমি হয়তো সঠিক উচ্চারণ করতে পারলাম না, সিমরু বা কামরু, কামরুই বলে, CYMRU, হ্যাঁ কামরু, কিরণ কামরু আর কি। হ্যাঁ, আমার এখনো মনে আছে জানো, 2023 সালে আমি ওখানে কবিতা পড়তে গেছি, ওই কিরণ কামরুর আয়োজিত একটা অনুষ্ঠানে, এবং আমার এক ছাত্রী রবীন্দ্রনাথে গান করবে। সেখানে আমি লরকার একটা কবিতা পড়েছিলাম। সেই কবিতাটা পড়ার পর আমি দেখেছিলাম একজন আফগান মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার দিকে এগিয়ে এলেন, এসে আমাকে বললেন যে আপনার কবিতাটা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল আমি যে সন্তানকে আর কখনো দেখতে পাবো না তার কথা। আমি জানি যে কিরণ কামরু অনেক ডিসপ্লেসড ইমিগ্রেন্টস এদের নিয়ে কাজ করে, কিন্তু দিস ওয়াজ লাইক ইন ফ্রন্ট অফ মি। আমি কেন দেখতে পাবেন না? না, ওর কোনো কাগজ নেই, তাই একটা কাগজ মানুষের আত্মপরিচয় পাল্টে দিতে পারে শতরূপা। একটা পাসপোর্ট ছাড়া আমরা অন্য দেশে যেতে পারি না, কিন্তু তার বৈধতাটা কতটুকু সেটা একটা জীবন পাল্টে দেয়। হ্যাঁ, একটা জীবন পাল্টে দেয়, তাই না? মানে পাসপোর্ট যদি রিনিউ না হয়, ভিসা লাগে। হ্যাঁ, আমার এক বন্ধু, ওরা জেনিভার কাছে একটা শহরে থাকে, ওরা সুইস পাসপোর্ট ওদের হয়ে গেছে ওখানে, বিকজ দে বিন লিভিং দেয়ার ফর মেনি ইয়ার্স। ওরা বলে যে ভারতবর্ষে আসতে গেলে ওদের ভিসার প্রয়োজন হয়। এই কাগজগুলো মানুষের পরিচয়। একেবারেই তাই। কাগজের জন্য মারিয়াম বলে একজন, she is from Syria. Okay. She had to have this legal document in order to come to the Netherlands, in order to come to Europe from Syria. So, and the passage money that these people claimed was 2,000 euros, and she didn't have the money. So she said, okay, take me instead. তো যখন ও গ্রিস সমুদ্রের শোরে এসে পৌঁছলো, তখন she was raped, she was molested, she was bloodied, but she woke up. She said, it's just my body, but I'll have a better life henceforth. এবং সেই মারিয়াম এখন নেদারল্যান্ডসে একটা ডাচ সুপারমার্কেটে টিলে বসে কাজ করে। তার 5টা বাচ্চা সিরিয়াতে বোম পড়ে, 2টো বাচ্চা সেখানেই শেষ, আর 3টে বাচ্চাকে সিরিয়াতে রেফিউজি ক্যাম্পে রেখে সে চলে এসেছে। সে কোনোদিন আর ফেরত যেতে পারবে না। এই যে মানুষগুলো, এদের কথা যখন ভেবেছি না, তখন মনে হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমরা কতটা ব্লেসড। আমাদের যা আছে সেটা যে কতটা দামি, এই প্রত্যেকটা সম্পর্ক। আজকে আমি বুঝতে পারি এই মানুষগুলোর সঙ্গে দেখা হওয়ার পরে যে আমার নস্টালজিয়াটা অ্যাকচুয়ালি নস্টালজিয়া নয়, এগুলো কিন্তু সম্পর্কগুলো, যেগুলো ইজ সো ইম্পর্টেন্ট ফর মি, যেগুলো আমাকে এখানে বেঁধে রেখে দিয়েছে, যার জন্য আমি বাংলায় লিখেছি। বিকজ এই ভাষাটা, এই সম্পর্কগুলো সবগুলো সব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আজকে আমি যে নিজেকে এইভাবে বলতে পারছি, কথা বলতে পারছি, এক্সপ্রেস করতে পারছি,
এটা কিন্তু শুধুমাত্র আমার ভাষার জন্য। যার জন্য এখন সবাইকে দেখি যে খুব ইংরেজিতে কথা বলতে স্বচ্ছ, বেশি কথা বলতে ভালোবাসে ইংরেজিতে। আগন্তুকের একটা কথা মনে আছে, বাংলা ভুলতে ইচ্ছা করলে খুব শিগগিরই ভোলা যায়, 30 বছর না ইচ্ছা করলেও ভোলা যায় না। তো সেটাই সো ট্রু। আর এই তুমি যে বলছো না ডিসপ্লেস, এই ভাষা, এই ভ্যালুজ, এইগুলোই কিন্তু তোমাকে রুটেড রাখবে এই পৃথিবীতে। আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার ওয়ে টু বি রুটেড। আর এই আগন্তুকের আরো একটা কথা মনে পড়ে গেল, সভ্যতা মানেই তো কন্ট্রাডিকশন। এক্স্যাক্টলি মানে একদম সত্যি মানিকবাবুর ওই ছবিটায় না কয়েকটা বিশেষ করে ইন্টারোগেশনের জায়গাটা, যেখানে জ্যোতির্ময় আর উৎপল দত্তের যে জায়গাটা, সেখানে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে। আমি জানি আপনারা যারা শুনছেন এই পডকাস্ট তারা আমার মতোই বিচলিত শব্দটাই ব্যবহার করি, কারণ আমরা তো বিচলিত হতে ভুলে গেছি। আর আমাদের বিচলনগুলো খুব সাময়িক, তাৎক্ষণিক। এই বইটা পড়ে ফেলুন, বুঝলেন? কারণ এই বইটা আমাদের সকলেরই পড়া উচিত, এবং বিশেষ করে যারা এই সময়ের, মানে আমরা যাকে ওই ভাগ করে করে জেনজি বলি, মিলেনিয়ালস বলি, আমরা নানান রকম ক্যাটাগরিতে বিশ্বাস করি, আসলে বাক্সবন্দি করতে তো আমরা ভালোবাসি। একটা প্রজন্মকে পড়াই এই বইটা পড়ানোর চেষ্টা করি, অন্তত বলি যে তাদের আত্মপরিচয় কি হবে, তাদের খুঁজতে বেরোতে হবে। একটা পাসপোর্ট, একটা ভিসা, একটা আধার কার্ড একটা মানুষের আত্মপরিচয় শুধু নয়। একটা মানুষের আত্মপরিচয় তার ভাষা, তার অবস্থান, তার ভূগোল শুধু নয়। এই উপত্যকার কথা মনে রেখেই, এবং যাদের দেশ বলে কিছু নেই, এই বইটির প্রকাশ অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত ছাড়াও সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে ওঠে, সেই শুভকামনায় আমাদের এই আলাপচারিতার শুরুটা এখানে, আদিটা এখানে, অন্তটা জানি না, অন্তটা খুঁজতে বেরোতে হবে। মৌসুমী ভৌমিকের একটা গানের কথা মনে পড়ছে, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। তুমি বলেছিলে সেই দিন, সেই ব্যস্ত সকালে, এসো নিশ্চয় এসো একবার আমাদের মিছিলে। তাই ইচ্ছে হলো জানতে কিভাবে দাবির কথা তুলে, কেমন সবাই হাত ধরে ধরে গান গেয়ে পথ চলে। এসে দেখি আমি ধর্মতলার চার কোণে চার ধার, সব নানা সুরে বলে এক কথা আমার সঙ্গে চল। এত শব্দ, এত চিৎকার, তবু কি নিদারুণ দৈন্য, একই স্লোগানে নানা গন্ধ, তুমি কোথায় ছিলে অনন্য। এত শব্দ, এত চিৎকার, তবু কি নিদারুণ দৈন্য, একই স্লোগানে নানা গন্ধ, তুমি কোথায় ছিলে অনন্য। আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না।